বিসমিল্লাহির রহমানির রহিম। পুলিশ লাইন্স স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহ তাআলার রহমতে সকলে ভালোই আছো। আসলে তোমাদের তো এখন ক্লাস হয় না, বিদ্যালয়ে কোনো ক্লাস হয় না। এখন বাসায় তোমরা পড়ালেখা করতেছো, সামনে তোমাদের পরীক্ষা হতে পারে। এই উদ্দেশ্য নিয়ে যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো, এই উদ্দেশ্য নিয়ে তোমাদের ব্যবসা উদ্যোগ যে বিষয়টা সেটার প্রথম থেকে শেষ পর্যন্ত অনলাইনে রিভাইজ দেওয়ার একটা উদ্যোগ আমি গ্রহণ করছি। আশা করি তোমরা সকলে অংশগ্রহণ করবে এবং যাতে ভালোভাবে রিভাইজ দিতে পারো এই বিষয়টা আর ভালো ফলাফল করতে পারো, এটা আমি আশা করি আর কি। তাই আমরা যেহেতু প্রথম থেকে শুরু করব, এটা রিভাইজের মতো আর কি। তো প্রথম অধ্যায় থেকে শুরু করব। তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কি ব্যবসায় পরিচিতি। তে এখানে দেখবে যে তোমরা এখানে আমি লাল কলমের দাগ দিয়েছি, আন্ডারলাইন করছি নিচে, যে অর্থাৎ যেইগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটা বইয়ের সব পড়াই গুরুত্বপূর্ণ, তবে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আর কি বেশি আলোচনা করব। তো এখানে দেখো যে ব্যবসায়ের উৎপত্তির মূল্যে ছিল মানুষের অভাববোধ, অর্থাৎ মানুষের যে বিভিন্ন প্রকার অভাব, এই অভাব থেকেই ব্যবসায়ের উৎপত্তি। তারপরে দেখো মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড ও লেনদেনকে ঘিরেই উদ্ভব হয় ব্যবসায়ের। মূলত কি অর্থনৈতিক কর্মকাণ্ড ও লেনদেনকে ঘিরেই উদ্ভব হয় ব্যবসায়। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা অপর পৃষ্ঠায় যাব। অপর পৃষ্ঠা দেখো, এখানে দেওয়া আছে ব্যবসায়ের ধারণা, অর্থাৎ ব্যবসায় কাকে বলে। যে তোমরা দেখো এখানে লাল লাল কালি দিয়ে আন্ডারলাইন করা আছে একটা বিষয়, যে সাধারণভাবে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকেই ব্যবসা বলে। কি মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। আবার নিচে একটু দেখো যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যবসা বলে গণ্য হবে যদি সেগুলো একটি দেশের আইনে বৈধ ও সঠিক উপায়ে পরিচালিত হয়। অর্থাৎ অর্থনৈতিক কর্মকাণ্ড হলেই হবে না, সেটা কী হতে হবে, একটি দেশের আইন দ্বারা স্বীকৃত হতে হবে। মনে করো যে তুমি একটা ব্যবসা করবা, বাংলাদেশে ব্যবসা করবে, কিন্তু বাংলাদেশে আইনে তুমি কি সেই ব্যবসাটা করতে পারবে না, তাহলে এটা কি ব্যবসা হবে না। মনে করো তুমি আমেরিকাতে মদের ব্যবসা করবে, সেখানে সেটা বৈধ, তুমি মদের ব্যবসা করতে পারো, ওই দেশে কিন্তু ব্যবসা হিসেবে পরিগণিত হবে। কিন্তু বাংলাদেশে কিন্তু মদের ব্যবসা করতে পারবো না, কিন্তু বাংলাদেশে কি ধর্মীয়ভাবে এবং রাষ্ট্রীয়ভাবে এই কাজটি করা নিষিদ্ধ। তাই তুমি ব্যবসা করলে হবে না, সেটা একটি দেশের আইন ধারা বৈধ হতে হবে। তাহলে আমরা ব্যবসা কাকে বলে এটা কিভাবে বলবো, যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল অর্থনৈতিক বৈধ কর্মকাণ্ডকেই ব্যবসা বলে গণ্য হবে। অর্থাৎ আমরা যদি খাতা লিখি তাহলে কি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা অপর পৃষ্ঠায় যাব। এই পৃষ্ঠায় আমরা দেখব যে ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ, অর্থাৎ ব্যবসায়ের কীভাবে সৃষ্টি হয়েছিল এবং এর ক্রমবিকাশ কীভাবে হয়েছিল। তো ব্যবসায়ের ক্রমবিকাশের ধারাটাকে, যে ক্রমবিকাশটাকে তিন ভাগে ভাগ করা হয়, যে একটা হচ্ছে প্রাচীন যুগ, আরেকটা হচ্ছে মধ্যযুগ, আরেকটা হচ্ছে আধুনিক যুগ। তো প্রাচীন যুগের কিছু বৈশিষ্ট্য ছিল। দেখো যে প্রাচীন যুগের মানুষরা কী করতো, মৎস্য শিকার করতো, পশু শিকার করতো, ফলমূল আহরণ করতো, কৃষিকাজ করতো এবং দ্রব্য বিনিময় করতো। দ্রব্য বিনিময় কি, একটি দ্রব্য দিয়ে অন্য একটি দ্রব্য নেওয়া। মনে করো তোমার কি খাতা বেশি আছে, তুমি অন্য কারো কাছ থেকে কলম নিতে যাও, অর্থাৎ খাতা দিয়ে কলম নিলে, এই যে দ্রব্যের বিনিময়, এইটাকে বলা হয় দ্রব্য বিনিময়। এটা হচ্ছে প্রাচীন যুগের এগুলো বৈশিষ্ট্য। তারপরে আসলো মধ্যযুগ। মধ্যযুগে কি বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য শামুক, ঝিনুক, কড়ি, পাথর ব্যবহার। বিনিময়ের মাধ্যম হিসেবে কি তখন দ্রব্য বিনিময় আর হয়নি, তখন কি হলো, শামুক দিয়ে কেনাকাটা শুরু হলো, ঝিনুক দিয়ে কেনাকাটা শুরু হলো, কড়ি ও পাথর ব্যবহার করে কেনাকাটা শুরু হলো। তারপরে কি বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণ, রৌপ্য, অন্যান্য ধাতু মুদ্রার ব্যবহার। তারপর তারা কি শামুক, ঝিনুক এগুলো বাদ দিয়ে তারপর কি স্বর্ণ, রৌপ্য, অন্যান্য ধাতু মুদ্রা যেরকম তামা এগুলোর ব্যবহার প্রচলন শুরু করলো। অর্থাৎ এই স্বর্ণ মুদ্রা, তামা এগুলো দিয়ে ক্রয় বিক্রয় করা শুরু করলো। তারপরে তারপর কী হলো, কাগজে মুদ্রা প্রচলন। স্বর্ণ, রৌপ্য মুদ্রা, ধাতু মুদ্রার পরে কী প্রচলন হলো, কাগজে মুদ্রা, অর্থাৎ আমরা যে টাকাটা ব্যবহার করি বর্তমানে কাগজের টাকা এটা। তারপরে কি হলো,
বাজারও সহ সৃষ্টি হলো। কখন? মধ্যযুগে কিন্তু বাজারও সহ সৃষ্টি হলো এবং ব্যবসায় সংগঠনের উদ্ভব হলো। ব্যবসায়ের বিভিন্ন সংগঠন আছে, যেরকম এক মালিকানা সংগঠন, অংশীদারি সংগঠন, এগুলো কি মধ্যযুগে সৃষ্টি হয়েছে। তারপর আসলো কি একদম ব্যবসায়ের ক্রমবিকাশের ধারার প্রাচীন যুগ, মধ্যযুগে, তারপর আসলো আধুনিক যুগ, অর্থাৎ আমাদের এই বর্তমান আধুনিক যুগ। তারপর কি শিল্প বিপ্লব হলো, অর্থাৎ আগে মানুষ কি করতো, কাপড় তৈরি করতো একটা দুইটা হাত দিয়ে, তারপর কি হলো একদম কারখানাতে করে হাজার হাজার পিস কাপড় তৈরি করা শুরু করলো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, বর্তমানে কি আমরা চাইলেই বাংলাদেশ থেকে আমেরিকায় কথা বলতে পারি, অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন হলো। শিল্প কলকারখানার বিকাশ, আগে কারখানাগুলো মধ্যযুগে কী ছিল, ছোট ছোট ভাবে পণ্য উৎপাদন, কিন্তু বর্তমানে কি হয়েছে অনেক বড় কারখানা, বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থা প্রচলন। তারপর কি হলো, অনেক একটা ব্যবসা প্রতিষ্ঠান বৃহৎভাবে উৎপাদন করে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে প্রোডাক্ট ছড়িয়ে দিচ্ছে। তারপরে ব্যাংক ও বিমা ব্যবস্থার সম্প্রসারণ, ব্যাংক ও বিমা ব্যবস্থার কি অসংখ্য ব্যাংক তৈরি হলো এবং বিমা কোম্পানি তৈরি হলো। তারপরে এটিএম কার্ড প্রচলন, বর্তমানে তোমরা জানো যে এটিএম বুথ থেকে আমরা এটিএম কার্ড দিয়ে জমানো টাকা অথবা ঋণের টাকা খুব সহজে তুলতে পারি। তারপরে মোবাইল ব্যাংকিং প্রচলন, তোমরা প্রিয় শিক্ষার্থী সবাই জানো যে বিকাশ বা রকেট, এগুলা দিয়ে কি এক স্থান থেকে বাংলাদেশের যে কোনো স্থানে খুব দ্রুত অতি সহজে আমরা কি অর্থ স্থানান্তর করতে পারি। এগুলো হচ্ছে আধুনিক যুগের ক্রমবিকাশের ধারা। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা পড়ব যে ব্যবসার আওতা ও প্রকারভেদ। তো বর্তমানে ব্যবসা শুধু পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, পণ্য দ্রব্য ও সেবাকর্ম উৎপাদন, পণ্যদ্রব্য সেবা বিনিময়, এর সহায়ক কাজে সমষ্টিকে ব্যবসায় বলে। বর্তমান যুগে শুধুমাত্র ক্রয় বিক্রয় করেই ব্যবসায় হয় না, কি হয় পণ্য সেবাও আবার উৎপাদন, আবার কি পণ্যদ্রব্য বিনিময়, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয়, ক্রয় বিক্রয় করা হয় এবং এর সহায়ক যেরকম হচ্ছে পরিবহন, গুদামজাতকরণ, সব কিছু মিলেই কিন্তু বর্তমানে ব্যবসায় বলা হয়। পণ্যদ্রব্য বিনিময় সংক্রান্ত সহায়ক কাজে পরিবহন, বিমা, ব্যাংকিং, গুদামজাতকরণ, বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিক ব্যবসায় প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। আধুনিক ব্যবসায়কে বর্তমানে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে শিল্প, ইন্ডাস্ট্রি, আর আরেকটা হচ্ছে বাণিজ্য বা কমার্স, আরেকটা হচ্ছে প্রত্যক্ষ সেবা, অর্থাৎ ডিরেক্ট সার্ভিসেস বলা হয়, এটাকে প্রত্যক্ষ সেবা হিসেবে বলা হয়। তো শিল্পের মধ্যে কি কি শিল্প আছে দেখো, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, উৎপাদন শিল্প এবং সেবামূলক শিল্প। তারপর বাণিজ্যের মধ্যে কি পণ্য বিনিময়, অর্থাৎ ক্রয় বিক্রয় করা, পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বিমা, বিজ্ঞাপন। আর প্রত্যক্ষ সেবা, এরা কি পণ্যদ্রব্য উৎপাদন করে না, কিন্তু তারপরেও ব্যবসায়ের অন্তর্ভুক্ত। কি আইন বৃত্তি, অর্থাৎ যারা আইন ব্যবসায় করে, অর্থাৎ উকিলের যে ব্যবসাটা বলা হয় আইন ব্যবসা, ডাক্তারি, যারা ডাক্তার তাদের ব্যবসাটাকে বলা হয় ডাক্তারি। তারপরে কি প্রকৌশল বৃত্তি, তারপর হচ্ছে অডিট ফার্ম। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার অপর পৃষ্ঠায় যাব। এবার আমরা শিল্পের বর্ণনা পড়ব। শিল্প উৎপাদনের বাহন হিসেবে বিবেচনা করা হয়। কিসের উৎপাদনের বাহন হিসেবে? এটা বহু নির্বাচনের অনেক সময় আসে থাকে। যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামাল রূপদান এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয়, তাকে শিল্প বলা হয়। শিল্পকে প্রধানত 5 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 5 ভাগে। প্রজনন শিল্প, উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহার করা হয়, যেমন নার্সারি, হ্যাচারি, এগুলা কি প্রজনন শিল্প। অর্থাৎ নার্সারিতে কি করা হয়, গাছ থেকে আবার গাছ তৈরি করা, অর্থাৎ বীজ দিয়ে নতুনভাবে গাছ তৈরি করা হয়। এবার আসি নিষ্কাশন শিল্প। এই নিষ্কাশন শিল্পের অন্তর্ভুক্ত হচ্ছে কি ভূগর্ভ পানি বা বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করা, অর্থাৎ ভূগর্ভ থেকে কয়লা আহরণ করা, পানি বা বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করা, যেমন হচ্ছে খনিজ শিল্প, তেল, কয়লা, তামা, এগুলা খনি থেকে তুলে আনাটাকে এটাকে নিষ্কাশন শিল্প বলা হয়। এরপরে আছে নির্মাণ শিল্প। এই শিল্পের মধ্যে রাস্তাঘাট, সেতু, বাড়িঘর, ঘরবাড়ি, এগুলো তৈরি করা। এবার আসি প্রিয় শিক্ষার্থী, যে উৎপাদন শিল্প। এই উৎপাদন শিল্পে শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করা হয়, যেমন হচ্ছে বস্ত্র শিল্প। অর্থাৎ শ্রম ও যন্ত্রের ব্যবহার মাধ্যমে কাঁচামালকে কী করা হয়,
চূড়ান্ত পণ্যে রূপান্তর করা হয়। যেমন কাপড় তৈরি কিনে এনে সেগুলোকে একদম বস্ত্রতে, অর্থাৎ তৈরি কাপড়ে যাতে মানুষ পরতে পারে এরকম বস্ত্রে কি রূপান্তর করা হয়, উৎপাদন শিল্প বলা হয়। এবার আসি সেবা শিল্প। শিল্প বিভিন্ন প্রকার সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করে। যেমন বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন ও বিতরণ, ব্যাংকিং ও স্বাস্থ্যসেবা, এগুলোকে কি সেবা শিল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার প্রিয় শিক্ষার্থী, আমরা দেখব যে বাণিজ্য, অর্থাৎ বাণিজ্যকে ব্যবসার পণ্য বা সেবা সামগ্রী বন্টনকারী শাখা হিসেবে চিহ্নিত করা হয়। অর্থাৎ একটা পণ্য বা একটা সেবা যখন উৎপাদন হয়, সেটা এক স্থান থেকে অর্থাৎ অন্য স্থানে, অর্থাৎ উৎপাদনকারীর নিকট থেকে একদম ক্রেতা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যাবতীয় যে কাজগুলোকে এটা বাণিজ্য বলা হয়। যেরকম হচ্ছে কি পরিবহন, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া। তারপর হচ্ছে কি গুদামজাতকরণ, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গিয়ে পণ্যটাকে কী করে স্টক করে রাখা। এটা হচ্ছে বাণিজ্যের একটি কাজ। ব্যবসায় বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদনের নিকট পৌঁছানো বা শিল্পে উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী ভোক্তাদের নিকট পৌঁছানোর সকল কার্যাবলীকে বাণিজ্য বলে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা পড়ব যে বাণিজ্যের বিভিন্ন উৎপাদনের কাজ। যে বাণিজ্যের উপাদানগুলো কী কী দেখো, পণ্য বিনিময়, পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা, বিজ্ঞাপন, এগুলো কিন্তু সবগুলো বাণিজ্যের অন্তর্ভুক্ত। তে এই তো পণ্য বিনিময় কী করে জানো, সত্যগত বাণিজ্যের অনেক ধরনের কি আছে, বাধা আছে। তো এই বাণিজ্যের উপাদানগুলো এই বাধাগুলো দূর করে। যেরকম কি পণ্য বিনিময় কিসের বাধা দূর করে, সত্যগত, অর্থাৎ মালিকানা সংক্রান্ত বাধা দূর করে। আবার পরিবহন কি স্থানগত, স্থানগত মানে কি এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন কি করে পণ্য নিয়ে যায়, এর মাধ্যমে স্থানগত বাধা দূর হয়। যেমন আমরা কাশ্মীরে যেরকম আপেল উৎপাদন হয়, সেই আপেলটা কিন্তু পরিবহনের মাধ্যমে বাংলাদেশে এসে বিক্রি হচ্ছে। তারপরে কি গুদামজাতকরণ, সময়গত বাধা দূর করে। অর্থাৎ আমরা আলু কিন্তু সারা বছর উৎপাদিত হয় না, যে কোনো এক সময় উৎপাদিত হয়, কিন্তু আমরা সারা বছর ধরে খেতে পারি। কার মাধ্যমে, মনে করো যে গুদামজাতকরণের মাধ্যমে, কোল্ড স্টোরের মাধ্যমে আলুকে কি গুদামজাতকরণ করা হয়। তো এটা এক সময়ের প্রোডাক্ট আমরা অন্য সময় খেতে পারি, এর মাধ্যমে কি হয়, সময়গত বাধা দূর হয়। তারপর হচ্ছে ব্যাংকিং। ব্যাংকিং কি অর্থ সংক্রান্ত বাধা দূর করে। এবার আসি বিমা, এটা কি ঝুঁকিগত বাধা দূর করে। অর্থাৎ ব্যবসায় করতে গেলে অনেক প্রকার ঝুঁকি আছে। মনে করো যে তোমার তুমি একটা চাষাবাদ করলা, প্রাকৃতিক দুর্যোগ কারণে তোমার যে ফসল এটা ক্ষতি হতে পারে, এখানে কিন্তু তুমি একটা বিমা করতে পারো, যে ফসল বিমা। এর মাধ্যমে কি হবে, যদি ফসল নষ্ট হয়ে যায় তাহলে তুমি বিমা কোম্পানির নিকট থেকে ক্ষতিপূরণ পাবে। অর্থাৎ যে তোমার যে ঝুঁকি, অর্থাৎ ব্যবসা করতে গেলে তোমার যে ঝুঁকি আসবে, সেই ঝুঁকিটা এই বিমার মাধ্যমে কি হবে, দূর হবে। তারপরে আসি বিজ্ঞাপন। তুমি একটা প্রোডাক্ট উৎপাদন করলা, মনে করলা যে তুমি একটা কম্পিউটার তৈরি করলা, কিন্তু এই কম্পিউটার সম্পর্কে কেউ জানে না, তাহলে তোমার কি বাজারে বিক্রি হবে, তোমার কোম্পানি প্রফিট হবে না। এর মাধ্যমে, এর জন্য কি করতে হবে, তোমাকে বিজ্ঞাপন দিতে হবে। অর্থাৎ টেলিভিশনে, নিউজ পেপারে বা বিলবোর্ড আকারে বিজ্ঞাপন দিয়ে তথ্য প্রচার সংক্রান্ত বাধা দূর করে এই বিজ্ঞাপন। এবার আসি প্রিয় শিক্ষার্থী, প্রত্যক্ষ সেবা। অর্থাৎ ব্যবসার যে তিনটা শাখা, একটা হচ্ছে কি শিল্প, আরেকটা হচ্ছে বাণিজ্য, আরেকটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। তে অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশা নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবীরা বিভিন্ন রকম সেবাকর্ম অর্থের বিনিময়ে প্রদান করে থাকেন। এ সকল সেবাকর্ম বা বৃত্তি প্রত্যক্ষ সেবা হিসেবে পরিচিত। যেমন ডাক্তারির ক্লিনিক, আইন চেম্বার, প্রকৌশলী ফার্ম, অডিট ফার্ম ইত্যাদি। প্রত্যক্ষ সেবা আধুনিক ব্যবসার একটি গুরুত্বপূর্ণ শাখা। এবার আসি প্রিয় শিক্ষার্থী, যে ব্যবসা কেন করব, এর গুরুত্ব কী, মানে একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন বা যে কোনো কারণে ব্যবসার গুরুত্ব কী, ব্যবসা কী দরকার, আচ্ছা কেন দরকার আমরা এটা পড়বো, এর গুরুত্ব কী। অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে গণ্য হলেও ব্যবসা যে কোনো দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক তথা সামগ্রিক উন্নয়নে বিশেষ অবদান রেখে চলেছেন। দেখো, ব্যবসার মাধ্যমে সম্পদের যথাযথ ব্যবহার সহজ হয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। মনে করো বাংলাদেশে কয়লা উৎপাদন হয়, কিন্তু কয়লা দিয়ে কি হবে, আমরা যদি সেটা একটা বিদ্যুৎ কারখানা করে যদি সেই কয়লাটাকে বিদ্যুৎ উৎপাদন করতে পারি, তাহলেই তো একটা দেশের প্রয়োজনে লাগবে। তারপর কি ব্যবসার ফলে সঞ্চয় বৃদ্ধি পায়, ব্যবসার ফলে কি অনেক ব্যাংক, বীমা প্রতিষ্ঠান তৈরি হয়, এর মাধ্যমে কি মানুষ ওখানে সঞ্চয় করে টাকা জমায়,
মূলধন গঠিত হয়, জাতীয় আয় বৃদ্ধি পায়, অর্থাৎ একটি দেশের জাতীয় আয় বৃদ্ধি পায়। যদি ব্যবসা করে মানুষের আয় বৃদ্ধি পায় তাহলে কি একটা দেশের আয় বৃদ্ধি পায়। ব্যবসার মাধ্যমে বেকার মানুষের কর্মসংস্থান হয়। ব্যবসার গবেষণা ও সৃজনশীলতা কাজের উন্নয়ন ঘটায়। ব্যবসা বাণিজ্যের ফলে দেশে দেশে পণ্য দ্রব্যের আদান প্রদান, সাথে সাথে সংস্কৃত বিনিময় ঘটে। মনে করে আমরা যখন রাশিয়া থেকে বা চীন থেকে বা আমেরিকা থেকে প্রোডাক্ট আমদানি করি বা পণ্য রপ্তানি করি, শুধুমাত্র পণ্য তো রপ্তানি করি না, আমরা সেখানে যাতায়াত করি, আমেরিকার মানুষ বাংলাদেশে আসে। এই যে সংস্কৃতি, এটা কি এক দেশ থেকে অন্য দেশে বিনিময় ঘটে এবং ব্যবসা বাণিজ্যে ঘিরে নতুন নতুন শহর, বন্দর গড়ে ওঠে। মানে কি, ব্যবসার কারণে কিন্তু নতুন নতুন শহর তৈরি হয়, বন্দর তৈরি হয়। যেরকম আমাদের চট্টগ্রাম যে শহরটা, সেটা কি আমাদের চট্টগ্রাম যে সমুদ্র বন্দর আছে সেটাকে ঘিরেই তো সেই শহরটা তৈরি হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আবার অপর পৃষ্ঠায় আসবো যে ব্যবসায় পরিবেশ কি। যে সব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায় সংগঠনের কার্যাবলী উন্নতি অবনতি প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রবাহিত হয় সেগুলোকে সমষ্টিক ব্যবসায়িক পরিবেশ বলে। অর্থাৎ যে সকল উপাদান, প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান নিয়ে ব্যবসায় সংগঠন গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয় সেগুলোকে ব্যবসায়িক পরিবেশ বলে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, যে ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলোকে 6 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 6 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, আরেকটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ, আরেকটা হচ্ছে রাজনৈতিক পরিবেশ, একটা হচ্ছে সামাজিক পরিবেশ, আইনগত পরিবেশ এবং প্রযুক্তিগত পরিবেশ। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলো পরিপূর্ণভাবে আলোচনা করব। দেখো যে প্রাকৃতিক পরিবেশ মানে হচ্ছে জলবায়ু, ভূমি, প্রাকৃতিক সম্পদ, নদ নদী। অর্থাৎ আমাদের প্রকৃতিতে আমাদের চারপাশে যা কিছু আছে, যেরকম জলবায়ু, ভূমি, প্রাকৃতিক সম্পদ, নদ নদী, পাহাড় পর্বত, এগুলো সবগুলোই মিলেই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। তারপরে আসি অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশ হচ্ছে কি সঞ্চয় ও বিনিয়োগ, মূলধন, অর্থ, ব্যাংকিং। সামাজিক পরিবেশ জাতি, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, মানব সম্পদ, শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, এগুলো কি সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত। এবার আসি রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক যে উপাদানগুলো ব্যবসায় পরিবেশের কি উপর প্রভাব বিস্তার করে সেগুলোকে বলা হয় রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশের অনেক উপাদান আছে। উপাদানগুলোর মধ্যে হচ্ছে সরকার, সার্বভৌমত্ব, আইন শৃঙ্খলা, রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারি নীতিমালা, আন্তর্জাতিক সম্পর্ক। এগুলো কিভাবে একটি ব্যবসাকে প্রভাব বিস্তার করে। মনে করো তুমি নারায়ণগঞ্জ থেকে তোমার যে গার্মেন্টস প্রোডাক্ট, এটা আমেরিকায় রপ্তানি করবে। কোথায়? কিসের মাধ্যমে? চট্টগ্রাম বন্দরের মাধ্যমে, সমুদ্র বন্দরের মাধ্যমে। এখন তোমাকে মনে করো যে 10 তারিখে নিয়ে যেতে হবে। আজকে হচ্ছে তোমার 2 তারিখ বা 3 তারিখ, 10 তারিখে নিয়ে যেতে হবে। এখন তুমি যদি নিয়ে যেতে হবে, তুমি তোমার যে পণ্যদ্রব্য সেটা ট্রাকে তুলে নিয়ে যাচ্ছ, হঠাৎ করে একটা হরতাল দিয়ে দিল, তাহলে তোমার কি, তোমার যে প্রোডাক্ট এইটার পৌঁছাতে পারতেছো না। এর মাধ্যমে কি হলো, এই যে আইন শৃঙ্খলা বা রাজনৈতিক স্থিতিশীলতা তোমার ব্যবসার উপর প্রভাব বিস্তার করতেছে। অর্থাৎ এইগুলো সবগুলো কি করবে, এই উপাদানগুলো তোমার ব্যবসার উপর প্রভাব বিস্তার করবে। এরপর আসি আইনগত পরিবেশ। তুমি যে ব্যবসা করতেছো এটা বাংলাদেশের ব্যবসার আইন অনুযায়ী স্বীকৃত নয়, তাহলে তোমার ব্যবসা কি বন্ধ করে দিবে। যেরকম বাণিজ্যিক আইন, তুমি যে ব্যবসাটা করতে যাচ্ছ সেটা বাংলাদেশের বাণিজ্যিক আইন দ্বারা কি স্বীকৃত নয়, তাহলে তুমি ব্যবসা করতে পারবে না। তারপর শিল্প আইন, পরিবেশ সংরক্ষণ আইন। মনে করো তুমি একটা কারখানা দিছো, এখন কারখানা দেওয়ার পর তোমার যে কারখানার আশেপাশে তুমি ময়লা আবর্জনা ফেলা শুরু করছো, তাহলে কি তুমি পরিবেশের ক্ষতি করতেছো। যে পরিবেশ সংরক্ষণ আইন, এটা তোমাকে মেনে চলতে হবে, না হলে তোমাকে কি পরিবেশ অধিদপ্তর এসে হয় জরিমানা করবে, না হলে তোমার কারখানা বন্ধ করে দিবে। তারপরে ভোক্তা আইন আছে বাংলাদেশে, সেই আইন অনুযায়ী তোমাকে ব্যবসা করতে হবে। তুমি 1 কেজির প্যাকেটে কখনো 800 গ্রাম দিয়ে বিক্রি করতে পারবে না, তাহলে কিন্তু ভোক্তা আইন এসে তোমাকে জরিমানা করবে অথবা তোমার ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হবে। এবার আসি প্রযুক্তিগত পরিবেশ। প্রযুক্তিগত পরিবেশের অনেক উপাদান আছে যা তোমার ব্যবসার কি উপর প্রভাব বিস্তার করবে। একটা হচ্ছে প্রযুক্তি শিক্ষা, কারিগরি দক্ষতা, উন্নত প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান, প্রযুক্তি আমদানি সুযোগ সুবিধা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। মনে করো তুমি আমেরিকা থেকে একটা বিশাল যন্ত্র নিয়ে আসছো, উৎপাদনের যন্ত্র। এখন সেটা সম্পর্কে তোমার কেউ জানে না,
তুমি তাহলে সেটা কাজে লাগিয়ে পণ্য উৎপাদন করবে কিভাবে? পারবে না। অর্থাৎ এই প্রযুক্তিগত পরিবেশগুলো তোমার ব্যবসায়ের উপর প্রভাব বিস্তার করে। এবার আসি প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশের কিছু এমসিকিউ এখান থেকে এসে থাকে। যে খ্রিস্টীয় ষোড়শ শতাব্দীতে পর্তুগিজরা এসে বাণিজ্য করতে আরম্ভ করেন। তারা সপ্তগ্রামকে পোর্ট পিকুয়েনো বা ক্ষুদ্র বন্দর বা এবং চট্টগ্রামকে পোর্টো গ্রান্ডো বা বৃহৎ বন্দর নামে অভিহিত করেন। উল্লেখ্য, বাণিজ্য বন্দর হিসেবে পশ্চিমবঙ্গের সপ্তগ্রাম নামটিও বিখ্যাত ছিল। ভাগীরথী নদী ও সরস্বতী খালের মাধ্যমে বঙ্গোপসাগরের সাথে সপ্তগ্রামের বাণিজ্য চলতো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ব্যবসায় পরিচিতির যে প্রথম অধ্যায়ের নাম কি? ব্যবসায় পরিচিতি, ইন্ট্রোডাকশন টু বিজনেস, এই অধ্যায়টা আলোচনা করলাম। যে প্রিয় শিক্ষার্থী, আমরা প্রতিদিন একটা করে অধ্যায় আলোচনা করব, যাতে তোমাদের পরীক্ষার সামনে আসার আগেই আমাদের এই ব্যবসা উদ্যোগ বিষয়টা কি করতে পারি, রিভাইজ দিয়ে শেষ করতে পারি। এর মাধ্যমে কি হবে? ইনশাল্লাহ তোমাদের ভালো ফলাফল হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের তো শুধুমাত্র যেগুলো কঠিন বিষয় সেগুলো পড়লে হবে না, যেগুলো সহজ বিষয় এগুলো কিন্তু সহজেই প্লাস পাওয়া যায়। তাই এই বিষয়গুলো নিয়েও আমাদের রিভাইজ দিতে হবে, পড়তে হবে, মাঝে মধ্যে লিখতে হবে, তাহলে এগুলো বিষয়ে রেজাল্ট ভালো হবে। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই। পরবর্তী অধ্যায় নিয়ে পরবর্তী কোনো ক্লাসে আমরা আলোচনা করব। সকলকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।